মনে করুন আপনার কাছে এত অর্থ আছে যে দেশের শাসক যুদ্ধ করতে চাইলে আপনার কাছ থেকে ঋণ নেন। বিদেশি বাণিজ্য কোম্পানি পণ্য কেনার টাকা না পেলে আপনার দরজায় আসে। এমনকি রাজকোষের অর্থ এক শহর থেকে আরেক শহরে পাঠাতেও আপনার ব্যাংকিং নেটওয়ার্কের প্রয়োজন হয়। এটি কোনো আধুনিক বিলিয়নিয়ারের গল্প নয়, এটি 18 শতকের বাংলার এক ব্যাংকিং পরিবারের গল্প, যাদের নাম ছিল জগৎ শেঠ। তারা কি সত্যি আজকের হিসাবে ট্রিলিয়ন ডলারের মালিক ছিলেন? তারা কি ইউরোপের ব্যাংকারদের চেয়েও ধনী ছিলেন, নাকি ইন্টারনেটে প্রচলিত সংখ্যাগুলো অতিরঞ্জিত? আজ আমরা হিসাব করে বোঝার চেষ্টা করব জগৎ শেঠ আসলে কতটা ধনী এবং কতটা ক্ষমতাবান ছিলেন। প্রথমেই একটি ভুল ধারণা পরিষ্কার করা দরকার। জগৎ শেঠ কোনো একজন ব্যক্তির নাম ছিল না, এটি ছিল একটি বংশগত উপাধি এবং একটি বিশাল পারিবারিক ব্যাংকিং প্রতিষ্ঠানের পরিচয়। পরিবারটির ব্যবসায়িক ভিত্তি গড়ে ওঠে হীরানন্দ শাহের মাধ্যমে। পরবর্তী সময়ে মানিক চাঁদ এবং বিশেষ করে ফতে চাঁদের হাতে প্রতিষ্ঠানটি অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। মুঘল সম্রাটের কাছ থেকে পাওয়া জগৎ শেঠ উপাধির অর্থ প্রায় বিশ্বের ব্যাংকার বা জগতের মহাজন। মুর্শিদাবাদ ছিল তাদের প্রধান কেন্দ্র, কিন্তু তাদের কার্যক্রম শুধু একটি প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাটনা, থাকলি, কলকাতা, বেনারস, দিল্লি সহ গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে তাদের প্রতিনিধি ও ব্যাংকিং সংযোগ ছিল। অর্থাৎ আধুনিক ভাষায় এটি ছিল বহু শাখা বিশিষ্ট একটি আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্ক। জগৎ শেঠের সম্পদ বোঝার সবচেয়ে বড় সমস্যা হল আমরা আজকের বিলিয়নিয়ারদের মতো তাদের কোনো নিরীক্ষিত নেটওয়ার্থ স্টেটমেন্ট পাই না। তাদের নিয়ন্ত্রণে থাকা সব অর্থ তাদের ব্যক্তিগত সম্পত্তিও ছিল না। এর মধ্যে ছিল নিজেদের মূলধন, আমানতকারীদের অর্থ, ব্যবসায়ীদের চলতি হিসাব, নবাবের রাজস্ব, ঋণ হিসেবে দেওয়া টাকা এবং হুন্ডির মাধ্যমে স্থানান্তর করা বিপুল অর্থ। তাই জগৎ শেঠকে শুধু মুকেশ আম্বানি, ইলন মাস্ক বা জেফ বেজোসের সঙ্গে তুলনা করলে ভুল হবে। তবে 12 লাখ পাউন্ড এবং 3 কোটি রুপিকে সরাসরি পাশাপাশি রেখে কে বেশি ধনী ছিল তা বলা বৈজ্ঞানিক হবে না, কারণ দুই অঞ্চলের মুদ্রায় রূপার পরিমাণ, পণ্যের মূল্য, মজুরি এবং ক্রয়ক্ষমতা ভিন্ন ছিল। তারপরও কার্যগত তুলনায় বলা যায় জগৎ শেঠের প্রতিষ্ঠান ছিল একটি আধুনিক কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বৈদেশিক মুদ্রা প্রতিষ্ঠান এবং ইনভেস্টমেন্ট ব্যাংককে একসঙ্গে মিলিয়ে তৈরি করা এক আর্থিক শক্তি। আরও চমকপ্রদ বিষয় হল সেই সময় বাংলায় ব্যবসা করা ইউরোপীয় কোম্পানিগুলো সবসময় ইউরোপ থেকে পর্যাপ্ত নগদ অর্থ পেত না। বাংলার রেশম, সুতি কাপড়, লবণ সোডা ও অন্যান্য পণ্য কেনার জন্য তাদের স্থানীয় ঋণের প্রয়োজন হতো। এমনকি কোম্পানি আর্থিক ও রাজনৈতিকভাবে জগৎ শেঠের ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর নির্ভর করেছিল। কিন্তু অর্থের সঙ্গে যখন রাজনীতি যুক্ত হয় তখন সম্পদ নিরাপত্তা দেয় না, বরং বিপদ ডেকে আনতে পারে। সিরাজউদ্দৌলার সঙ্গে বিরোধের পর জগৎ শেঠ পরিবার মীর জাফর, রবার্ট ক্লাইভ এবং সিরাজ বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়। পলাশির আগে এই ব্যাংকিং পরিবার শুধু অর্থদাতা ছিল না, ক্ষমতার পরিবর্তনের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। তারা সম্ভবত ভেবেছিল নবাব পরিবর্তন হলে তাদের ব্যবসা ও নিরাপত্তা রক্ষা পাবে। কিন্তু তারা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শক্তিশালী হতে সহায়তা করেছিল, সেই কোম্পানি পরে বাংলার রাজস্ব, কোষাগার ও প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিতে শুরু করে। ফলে জগৎ শেঠের সবচেয়ে বড় ভুল ছিল অর্থের হিসাব নয়, ক্ষমতার ভবিষ্যৎ হিসাব ভুল করা। পলাশির পর বাংলার আর্থিক ব্যবস্থা পুনর্গঠিত হতে থাকলে তাদের পুরনো ভূমিকা ও প্রভাব দ্রুত কমে যায়। তাহলে জগৎ শেঠ কতটা ধনী ছিল?
তাদের সম্পদকে আজকের টাকায় নির্ভুলভাবে প্রকাশ করা সম্ভব নয়। ইন্টারনেটে প্রচলিত $1 ট্রিলিয়ন বা 8 লাখ কোটি রুপি ধরনের সংখ্যা আকর্ষণীয় হলেও এগুলোকে নিশ্চিত ঐতিহাসিক হিসাব হিসেবে গ্রহণ করা ঠিক হবে না।